রোমেন যেন বিয়ে করে সুখী হতে পারে। কিন্তু রোমেন যে অনন্যাকে পূর্ণ জীবনের কথা মনে করানোর জন্য অনন্যাকে নিজের বাসর ঘরে নিয়ে গেছে, এটা তারা কেউ জানতো না। শাশুড়ির মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমার কারেন্টের শক খাওয়ার মতো অবস্থা হলো। কারণ আমাকে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে যে আগে থেকেই অন্য কাউকে ভালোবাসে। হয়তো আমরা গরিব, তাই আমাদের সাথে এইসব করা যায়, কারণ ওরা জানে আমরা কিছুই করতে পারবো না। এইসব ভেবে ভিতরে ভিতরে কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিল। তখন আমার শাশুড়ি আমাকে নিয়ে আমার স্বামীর ঘরের দরজার সামনে এসে দরজা খুললে দেখতে পেলাম যে অনন্যা নতুন শাড়ি গহনা পরে মেঝেতে শুয়ে আছে, আর রোমেন খাটের উপর বসে বসে কান্না করছে। রোমেন ওর মাকে দেখেই মার কাছে এসে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কান্না থামলে আমার শাশুড়ি রোমেনকে বোঝাতে লাগলো যে রোমেন আমার সাথে কি কি অন্যায় করেছে। এরপর রোমেন আমার দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা চাইলো। এরপর আমার শাশুড়ি ঘুমন্ত অনন্যাকে ঘুম থেকে উঠিয়ে বুঝিয়ে শুনিয়ে নিজের সঙ্গে নিয়ে গেলেন। উনারা যাওয়ার পরেই রোমেন আমার কাছে আবার ক্ষমা চেয়ে আমাকে কারণ বোঝাতে লাগলো, যেটা আমি আগেই আমার শাশুড়ির কাছে থেকে শুনেছি। আমি বুঝতে পারলাম যে রোমেন বিয়ে করতে চাইতো না, যাতে ও অনন্যার দেখাশোনা করে ঠিক করতে পারে এবং ওকে বিয়ে করতে পারে। কিন্তু বাড়ির সবাই জোর করে ওকে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। রোমেন নিজের দুঃখ আমার সাথে শেয়ার করতে শুরু করলে আমি ওকে বললাম, আমি সবসময় তোমার পাশে আছি। আমার নিজের উপর বিশ্বাসও ছিল যে আমি ওর মনে আমার জন্য জায়গা করে নিতে পারবো, আর এইসব কথা না আমি আমার মাকে না অন্য কাউকে বলতে পারবো। আমি ওই বাড়িতে অনন্যার সাথে নিজের বোনের মতো ব্যবহার করতে শুরু করি, ওর খাওয়া দাওয়া দেখাশোনা করতে থাকি। ফলে বাড়ির সকলের সাথে সাথে রোমেনের মনেও আমার জন্য জায়গা তৈরি হয়, যেটা আমার স্বামী আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে বোঝাত। কিন্তু অনন্যার অবস্থা কোনো উন্নতি হয়নি। ওর ওষুধ চেঞ্জ করেও দেখা হয়েছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। কিন্তু তবুও রোমেন চাইতো অনন্যা যেন ভালো হয়, তাই আমি দিনরাত পরিশ্রম করতাম, ওকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করাতে যেতাম। কিন্তু অনন্যার অবস্থার কোনো উন্নতি হয়নি। ধীরে ধীরে অনন্যার অবস্থা খারাপ হতে থাকে, ও এখন সারাদিন বিছানাতেই শুয়ে থাকে। তাই আমি রোমেনকে কে বললাম ওকে শহরের সবচেয়ে ভোলা ডাক্তারকে দিয়ে চেক আপ করাতে। যখন আমরা সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করালাম, ডাক্তারের কথা শুনে আমরা সবাই হতাশ হয়ে গেলাম। কারণ ডাক্তার বলল অনন্যার শরীরে ধীরে ধীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, ওর জীবন আর মাত্র কয়েকদিনের। কিন্তু আমরা হাল না ছেড়ে ওর ক্যান্সারের চিকিৎসা করাতে লাগলাম। কিন্তু এত চিকিৎসা করেও কোনো ফল পাওয়া গেল না। আমার বিয়ের 6 মাসের মাথায় অনন্যা সবাইকে দুঃখ দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। ওই ছেলেটার উপর আমার খুব রাগ হতো, যার কারণে অনন্যার এই অবস্থা। ওই ছেলে পৃথিবীর যেখানেই থাকুক না কেন জীবনে কখনো সুখী হতে পারবে না। ওই ছেলেটি যদি লোভর কারণে অনন্যার জীবন নিয়ে ছিনিমিনি না খেলত, তাহলে অনন্যা এখন ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করত। কিন্তু আমরা যেটা ভাবি সেটা সবসময় হয় না, কারণ বিধাতা যার কপালে যা লিখে দিয়েছে তাই হয়। অনন্যার সাথেও তাই হয়েছিল, যা বিধাতা ওর কপালে লিখে রেখেছিল, যার দুঃখ আমাদের সারা জীবনেও শেষ হবে না। এখন অনন্যা নেই, তাই রোমেনের জীবনে শুধুমাত্র আমিই ছিলাম। ধীরে ধীরে রোমেনের মন থেকে অনন্যার প্রভাব কমে গেল, কিন্তু ও আজও মাঝে মাঝে অনন্যার কথা মনে করে, কারণ অনন্যা ওর প্রথম প্রেম। ওকে বিয়ে করার জন্য রোমেন সব রকম চেষ্টাই করেছিল, কিন্তু অনন্যা ওর ভাগ্যে ছিল না। রোমেন বুঝতে পেরেছিল যে বিধাতা যার সাথে যার জোড়া তৈরি করেছে তাকেই সে পাবে। হয়তো বিধাতা রোমেনের সাথে অনন্যার জীবন লেখায়নি। অনন্যা মরার 2 মাস পরেই রোমেন আমার সাথে নতুন করে জীবন শুরু করে। কিছুদিন পরে আমি প্রেগন্যান্ট হই আর একটা মেয়ের জন্ম দিই। রোমেন আমাদের মেয়ের নাম অনন্যা রেখেছে, আর ওকে দেখলেই রোমেনের মন খুশিতে ভরে উঠত। কিন্তু আমাদের মনের ভিতরে এখনো অনন্যা বেঁচে আছে। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য। আমাদের ঘরে রোজ পায়েস রান্না হতো, কিন্তু সেটা কেউ খেত না, কেননা আমার শাশুড়ি বারণ করত। কিন্তু একদিন আমার নন্দ সেই পায়েসটা খেয়ে নিল। পায়েস খেতেই তার মাথা ঘুরতে লাগলো। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল যে সে প্রেগন্যান্ট। আমার নন্দ ছিল অবিবাহিত। তাহলে ওই পায়েসের মধ্যে এমন কি ছিল যেটা খেতেই এই সমস্ত হয়ে গেল? তারপরে আমার সাথে যা হলো সেটা জেনে আপনার হুঁশ উড়ে যাবে। আমার ক্ষীর খেতেই। আমার নাম সীমা। গ্রাজুয়েশন হতেই আমার বিয়ের জন্য আমার পরিবার সম্বন্ধ খুঁজে নিল। আমার বরের নাম মুকেশ। মুকেশ অনেক সাদাসিধে মানুষ ছিল, কেননা সম্বন্ধ হবার পর অনেক সময়ই আমরা দেখা করতাম, একসাথে কফি খেতে যেতাম, তারপর একে অপরকে নিজের সম্পর্কে বলতাম, আর বিয়ের পরের কথা বলতেও ভীষণ ভালোবাসতাম। যাই হোক, এভাবেই দিন কাটছিল। আমাদের বিয়ের তারিখ ঠিক হতেই কোথা দিয়ে যে দিন কেটে যেতে লাগলো বুঝতেই পারতাম না। আর বিয়ে করে এবার তো মুকেশের বাড়ির বউ হয়ে গিয়েছিলাম। শ্বশুর বাড়িতে আমার একটা ছোট নন্দ প্রিয়া ছিল, যে সারাদিন বৌদি বৌদি করে আমাকে সব কথা বলতো। প্রিয়া নিজের সমস্ত ছোট বড় কাজ আমাকে দিয়ে করাতো, আর সমস্ত কথা আমার সাথে ভাগ করে নিত। আজ প্রিয়ার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যাতে সে ভালো নম্বর পেয়ে পাশ করেছে। পুরো বাড়িতে ওর সাফল্যের জন্য ওকে সবাই শুভেচ্ছা জানিয়েছে। শাশুড়ি ওর জন্য অনেক রকমের খাবার বানাতে বলেছে। আমি সব রকমের মিষ্টি বানিয়েছিলাম, কিন্তু যখন পায়েস বানাতে গেলাম তখন উনি বললেন যে আমি বানিয়ে নেব। যখন পায়েস তৈরি হয়ে গেল তখন শাশুড়ি ওই পায়েসটাকে আলাদা করে রেখে দিলেন, আর সবাইকে বললেন যে এই পায়েস কেউ খাবে না। আমার তো ভীষণ অদ্ভুত লাগলো যে কেউ কেন খেতে পারবে না। যাই হোক, আমি এই ব্যাপারটাকে নিয়ম নীতি ভেবে আমি অদেখা করে দিলাম, কারণ আমার শাশুড়ি ছিলেন রক্ষণশীল মহিলা, যে নিয়ম নীতিকে ভীষণ গভীরভাবে মানতেন। এভাবেই দিন কেটে যেতে লাগলো। একদিন যখন আমি আমার ঘরে বসেছিলাম তখন মুকেশের ফোন আসলো, আর সে বলল বিকেলবেলায় আমাদের বাড়িতে কিছু বন্ধু খেতে আসবে, এই জন্য তুমি কিছু ভালো খাবার বানিয়ে রেখো। আমি মুকেশকে বললাম কি জন্য তারা আসছে। তখন মুকেশ বলল আসলে আমার প্রমোশন হয়েছে, এজন্য আমি আমার বন্ধুদেরকে পার্টি দিতে চাইছি। কিন্তু আমি ভাবলাম যে বাইরে হোটেলে যাওয়ার বদলে তাদেরকে ঘরেই ডেকে নিই, কেননা তুমি এত ভালো ভালো খাবার বানাও যে বাইরে যাবার প্রয়োজনই হবে না। এভাবে ফোন রাখার পর আমি খাবারের আয়োজন করতে লাগলাম। আমি রান্নাঘরে যেতেই পাড়া থেকে আমার শাশুড়ি চলে আসলো, আর আমাকে জিজ্ঞাসা করল, বৌমা আজ তুমি এত তাড়াতাড়ি খাবার বানাচ্ছ? তখন আমি বললাম মা, আজ মুকেশের কিছু বন্ধু ঘরে আসবে, আসলে ওর প্রমোশন হয়েছে, সেজন্য সে নিজের বন্ধুদেরকে পার্টি দিতে চাইছে। আমি বললাম মা কি বানাই, কেননা আমি তো মুকেশকেই জিজ্ঞাসা করি যখনই আমি খাবার বানাই। আমার সবসময় এটাই অভ্যাস হয়ে এসেছে যে
আমি বাড়িতে যারা বড় তাদেরকেই জিজ্ঞাসা করে নিই যে খাবার কি বানাবো। আমি যখন আমার বাবার বাড়িতেও কিছু বানাতাম তখন মা আর বাবাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতাম। আর এজন্যই এখানে আমি আপনাকে জিজ্ঞাসা করছি। তখন মা বললেন, বানিয়ে নাও, তোমার যা ঠিক মনে হয় বানিয়ে নাও। এবার আমি অনেক রকমের খাবার বানালাম। আর তারপর যখন আমি পায়েস বানানোর জন্য দুধ ফোটাতে গেলাম তখনই আমার শাশুড়ি সেখানে চলে আসলেন আর বললেন, দাঁড়াও বৌমা, পায়েস আমি বানাবো, তুমি অন্য কাজ করো। আমি বললাম যে না মা, সব কাজ তো হয়েই গেছে প্রায়, শুধুমাত্র পায়েস বানানো বাকি। তখন মা আবার বললেন, বললাম তো আমি বানিয়ে নেব। তখন আমি বললাম যে ঠিক আছে। আমি এরপর আটা মাখতে লাগলাম। তখনই পায়েস বানাতে লাগলো। আর তারপর সেটাকে আলাদা বাসনে করে রেখে দিল। আমি বললাম, মা আপনি এটাকে আলাদা করে রাখলেন কেন? তখন সে বলতে লাগলো, না না কিছু না, এমনি রেখেছি, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে পরিবেশন করব। আমি বললাম ঠিক আছে। কিছুক্ষণ পরে মুকেশ আর তার বন্ধুরা ঘরে চলে আসলো। তাদেরকে চা আর মুখরোচক খাবার দিয়ে কিছুক্ষণ আমি কথা বললাম। তখন তার বন্ধুরা হাসতে হাসতে বলতে লাগলো, ভাই খাবার কি বানানো হয়েছে নাকি নয়? তখনই মুকেশ বলতে লাগলো, সীমা এক্ষুনি খাবার পরিবেশন করবে। এবার তো আমারও ভীষণ খিদে পেয়েছিল। তখনই সবাই খাবার টেবিলে চলে আসলো। আর আমি আস্তে আস্তে এক এক করে সমস্ত খাবার টেবিলে আনতে লাগলাম। যখন টেবিলে আমি পায়েস নিয়ে যেতে লাগলাম শাশুড়ি মা আমার হাত ধরে বলল, পায়েসটা নিয়ে যেও না। তখনই আমি জিজ্ঞাসা করলাম, কেন পায়েস নিয়ে যাব না? তখনই সে বলতে লাগলো যে আমি একবার বলে দিয়েছি তো যে নিয়ে যাবে না। আমি ভাবলাম যে শুধু শুধু তর্ক করে লাভ নেই, এজন্য বললাম আচ্ছা ঠিক আছে। এবার যা কিছু বাকি ব্যঞ্জন বানিয়েছিলাম সেই সমস্ত কিছু ওদেরকে পরিবেশন করলাম। সব লোকেরা ভরপেট খাবার খেলো। এবার তো ওর বন্ধুরা খাবারের অনেক প্রশংসা করল। আমারও ভীষণ আনন্দ লাগলো। আমি খাবার বানানোর জন্য অনেক পরিশ্রম করেছি। সব লোকেদের খাবার এত পছন্দ হলো যে আমার শুনে ভীষণ সন্তুষ্টি হল। যাই হোক, সবাই খেয়ে বাড়ি চলে গেল আর আমরাও যে যার ঘরে চলে গেলাম। একদিন শাশুড়ি পায়েস বানিয়ে টেবিলের উপর রেখে দিল। তখনই পাড়া থেকে একজন কাকিমা আসলো। শাশুড়ি মা তার সাথে কথা বলতে শুরু করল। আর সেই পায়েসটাকে সেখানেই টেবিলের ওপর রেখে ভুলে গেল। তখনই প্রিয়া কলেজ থেকে আসলো। আর আসতে না আসতেই না জিজ্ঞেস করে সেই পায়েসটা খেয়ে নিল।